আমরা ইতিহাস বিকৃতির বিষয়টি নিয়ে যেহেতু কথা বলছিলাম, সেখানেই যদি আবার ফিরে আসি, স্বাধীনতার আসলে ঘোষককে, নিহতের সংখ্যা কত, স্বাধীনতার পক্ষে কারা ছিল, স্বাধীনতার বিপক্ষে কারা ছিল, এই যে সব কিছুই যখন আসলে রাজনৈতিক বিষয়গুলো জড়িয়ে যায়, সেটা আসলে আমাদের জন্য কতটা মঙ্গলজনক বা কতটা আমাদের জন্য ভয়ের? দেখেন, আপনি যে প্রশ্নগুলো করেছেন এগুলো আমাদের খুব সেন্সিটিভ ইস্যু রাজনীতিতে। এখনও তো এই সেন্সিটিভিটি থেকে আমরা বের হতে পারিনি। আপনি দেখেন যে বাংলাদেশে আমাদের যখন ৭০-এর নির্বাচনের পর জাতীয় পরিষদের যে অধিবেশন ঢাকায় যখন স্থগিত হলো, সেই স্থগিত হওয়ার পর যে জনপ্রতিক্রিয়া হয়েছিল এবং এই প্রতিক্রিয়ার একটা বহিঃপ্রকাশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল। এবং আমরা এবছরও ২ মার্চ এটা কলা অনুষদের ডিনের সমন্বয়ে এই প্রোগ্রামটা হয় আমরা করেছি। আমরা এমন একটা অবস্থায় ছিলাম যে এই কয়েক বছরে এই পতাকা উত্তোলনকারীদের মধ্যে যিনি ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রবকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণও কখনো জানানো হয়নি এবং ওনার নামটা পর্যন্ত সেখানে উচ্চারণ করা হতো না। এই বছর আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি। ৩ তারিখে স্বাধীনতার ইশতেহার পাঠ হলো পল্টনে, সেটা আমরা জানি। তারপরে ৭ তারিখ, তারপরে আবার আমাদের একটা সমঝোতা প্রচেষ্টা, কনফেডারেশন গঠনের উদ্যোগ, অনেক কিছু তো আমাদের এখানে হয়েছে। শেষ পর্যন্ত আমাদের অপারেশন সার্চ লাইট যে রাতে হলো, আমাদের কাল রাত, সেদিন আপনি জানেন যে আমাদের শেখ মুজিবুর রহমানের কাছে তো সবাই গেছেন। তাজউদ্দিন আহমেদ গেছেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম গেছেন, কামাল হোসেন গেছেন, সাংবাদিক ফয়েজ আহমেদ, অনেকেই গেছেন এবং ওনার কাছ থেকে একটা দিক নির্দেশনা তারা চেয়েছিলেন। আজকে এই যে আমাদের প্রশ্নটা এখানে এসেছে, আমাদের যে ২৬শে মার্চের প্রথম প্রহরে উনি ঘোষণা করেছেন কিনা এই নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্ক কিন্তু এক ধরনের তৈরি হয়েছে এই কারণেই যে যখন ওনারা সবাই মন খারাপ করে ফিরে আসতে হয়েছিল, ওনাদের প্রার্থিত দিক নির্দেশনা যখন ওনার কাছ থেকে পান নাই, তখন কিন্তু তারা এসেছেন। এবং সম্প্রতি দেখেন শারমিন আহমেদ এই ৫ আগস্টের পর একটা বেসরকারি টেলিভিশন একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি এর আগে নেতা পিতা বই লিখেছেন এবং সেইখানে তাজউদ্দিন আহমেদের সাথে শেখ মুজিবুর রহমানের যে বক্তব্য ছিল সেইগুলো কথোপকথনের কথা সেই বইয়ের মধ্যেও আছে। এবং তারা যে স্বাধীনতার একটা ঘোষণা সেইখানে রেকর্ড করাতে চেয়েছিলেন, সেটাও তারা পারেননি সেগুলো। কিন্তু পরবর্তীতে আমরা জানলাম যে তিনি একটা ঘোষণা দিয়েছেন এবং সেটা ওয়্যারলেসের মাধ্যমে ইপিআর এর পাঠিয়েছেন এবং সেটা ঘোষিত হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিন্তু এই বিতর্ক আমরা যদি নাও করি এবং এটা যদি রেখেও দেই, তারপরেও আমরা দেখেছি যে আপনি এটা রাখতে যে একদল, জিয়াউর রহমানের যে ২৫শে মার্চ উই রিভোল্ট, রাতে যে উই রিভোল্ট এবং সেখানে যে তিনি জাঞ্জুয়াকে গ্রেপ্তার করা, তাকে হত্যা করা এবং সেইখানে সেনাবাহিনী নিয়ে যুদ্ধ ঘোষণা, এবং পরবর্তীতে বলা হয় জিয়াউর রহমানের যে ঘোষণা সেটা তিনি পাঠ করেছেন। জিয়াউর রহমানের ঘোষণা যদি আপনি দেখেন, সেখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের নামে যে স্বাধীনতার ঘোষণাটি আছে সেটা কিন্তু তিনি বলেন নেই। তিনি অন্য ঘোষণা দিয়েছেন, ২ বার ২ রকমের ঘোষণা তিনি অন্য রকমের দিয়েছেন। তো এই বিতর্ক আমাদের কিভাবে নিষ্পত্তি হবে আমি জানি না, তবে এই বিতর্ক তো আছেই। কিন্তু সবকিছু মিলিয়ে এই বিতর্ক থাকলেও মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধে একটু আগে যিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস হবে না, ওনার অবস্থান ওনার থাকতে হবে। কিন্তু একই সাথে মুক্তিযুদ্ধের অন্য নায়কদেরকেও আপনি অস্বীকার করতে পারবেন না। এখন এই স্বাধীনতার ঘোষণা নিয়ে যে এই বিতর্ক চলমান কতদিন থাকবে আমরা জানি না, কিন্তু মুক্তিযুদ্ধ এটি বাস্তবতা এবং সেইখানে শেখ মুজিবুর রহমানের যেরকম ভূমিকা আছে এবং সেই মুক্তিযুদ্ধে বাঙালিদেরকে উদ্দীপ্ত করার ক্ষেত্রে জিয়াউর রহমানের ঘোষণা, সেটারও কিন্তু ঐতিহাসিক মূল্য আছে, এটারও কিন্তু ঐতিহাসিক মূল্য আছে। এটাকে আপনি আবার বাদ দিয়ে দিতে পারবেন না যে তিনি কেবলমাত্র ড্রামের উপর দাঁড়িয়ে ওই ধরনের যে বক্তব্য দেওয়া হয়েছে এটা হয়েছে। আর তার মনন মুক্তিযুদ্ধের প্রতি বা দেশের প্রতি যে তার মনন, সেটা যে একদিনে এই ঘোষণার মধ্য দিয়ে হয়েছে তা না। তার নিজের লেখনী আপনি পড়ে দেখেন যে সেই ৫৪ সালের যখন যুক্তফ্রন্ট নির্বাচনে বিজয়ী হলো আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে, মুসলিম লীগের বিরুদ্ধে যখন যুক্তফ্রন্ট বিজয়ী হয়েছিল, তখন অ্যাবোটাবাদের পাহাড়ের মধ্যে বসে তারা কিন্তু সেইখানে জিয়াউর রহমানের নেতৃত্বে তারা সেলিব্রেট করেছিলেন বাংলাদেশের বিজয় ৫৪ সালে। আচ্ছা, পাকিস্তানে থেকে তারা সেটা
ক্যান্টিনে ভালো খাবার দাবার করেছিলেন, তারা সেইগুলো করেছিলেন। তো একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসে এই যে একটা পরিস্থিতির মধ্যে তিনি ওইখানে করলেন, এবং যখন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব সঙ্গত কারণেই তারা সামনে এসে দিক নির্দেশনা দিতে পারেনি, এটার তো একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। এবং মুক্তিযুদ্ধ এটার মধ্য দিয়ে যে হলো, আমিরুল ইসলাম নিজেই লিখেছেন যে তারা মনে করেছেন যে এই ঘোষণা শুনে যে এখন বাংলাদেশে প্রকৃত মুক্তিযুদ্ধ শুরু হবে, যেহেতু একজন সেনাবাহিনীর কর্মকর্তা এই ধরনের ঘোষণা দিয়েছেন। তো আমরা মনে করছি যে এই যে পারস্পরিক সাংঘর্ষিক অবস্থার মধ্য দিয়ে একজনের কৃতিত্বকে অস্বীকার করে আরেকজনকে প্রতিস্থাপন করার যে অপচেষ্টা বা আমাদের যেগুলো সেটি তো আসলে আমরা সেগুলো দিয়ে কার্যত কিন্তু আমরা কোনো কিছু অর্জন করা যায় না, সেটা এবং একেবারে স্পষ্টতই আমরা এটা প্রমাণ করা যে পেয়েছি। যায় না, আমরা কিন্তু এইবার হারে হারে বুঝছি। আমরা এই যে এসে এই প্রচেষ্টা যে কত ব্যাকফায়ার করে এবং সেটি যে ফলপ্রসূ হয়নি, আমরা এটা আমরা আশা করি সামনে সেই শিক্ষাগুলো আসলে পরবর্তীতে যারা আসবেন শিক্ষা নিব কিনা আমরা জানি না, কিন্তু নেওয়া উচিত।